তো আমরা লাস্ট দিন সেফালোকর্ডাটা পর্যন্ত পড়ছি, আজকে আমরা ভার্টিব্রাটা নিয়ে পড়া স্টার্ট করব, ঠিক আছে? আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ভার্টিব্রাটা। আজকে আমরা যা পড়বো তা থেকে আমাদের বোর্ডে প্রশ্ন আসবে, মাথায় রেখো। আজকে আমরা যা পড়বো তা থেকে তোমাদের এইচএসসিতে প্রশ্ন আসবে। তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো ভার্টিব্রাটা নিয়ে পড়ালেখা করব। আজকে আমরা কি নিয়ে পড়ালেখা করব? ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী প্রাণী নিয়ে পড়ালেখা করব। দেখো, আমরা কাদের ভার্টিব্রাটা বলবো? কাউকে যদি ভার্টিব্রাটা বলতে যাই, বলার আমার শর্ত আছে। প্রথম শর্ত কি? তার যে নটোকর্ডটা ছিল সেই নটোকর্ডটা মেরুদণ্ডে রূপান্তরিত হইতে হবে। এই যে আমাদের প্রাণীদের যে নটোকর্ড ছিল, কি ছিল আমাদের প্রাণীদের মধ্যে? নটোকর্ড ছিল। সেই নটোকর্ড আমাদের কিসে রূপান্তরিত হবে? নটোকর্ডটা আমাদের মেরুদণ্ডে রূপান্তরিত হবে। নটোকর্ডটা আমাদের কিসে রূপান্তরিত হবে? নটোকর্ডটা আমাদের মেরুদণ্ডে রূপান্তরিত হবে। সো কাদের আমরা ভার্টিব্রাটা বলবো? যাদের নটোকর্ডটা কিসে পরিণত হয়? মেরুদণ্ডে পরিণত হয়। মেরুদণ্ড বা ইংরেজি হচ্ছে ভার্টিব্রাতে কনভার্ট হয়, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো নটোকর্ডটা মেরুদণ্ডে কনভার্ট হয়, তাদেরকে আমরা বলবো মেরুদণ্ডী প্রাণী। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বলবো আমরা মেরুদণ্ডী প্রাণী। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা মেরুদণ্ডী প্রাণী বলবো, ঠিক আছে? এখন এই যে মেরুদণ্ডী প্রাণী আছে, এই মেরুদণ্ডী প্রাণীটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী হচ্ছে কি? এই প্রাণীটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী। তার মানে এর বৈশিষ্ট্য নিয়ে যদি আমি কথা বলতে চাই, এই ভার্টিব্রাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, যে এই নটোকর্ড যেটা রয়েছে, এই নটোকর্ড রূপান্তরিত হয় কিসে? এই নটোকর্ড রূপান্তরিত হয় মেরুদণ্ডে। নটোকর্ড কিসে রূপান্তরিত হয়? মেরুদণ্ডে রূপান্তরিত হয়। এবং এই যে নার্ভ কর্ড ছিল, কি ছিল? নার্ভ কর্ড। সেই নার্ভ কর্ডের সম্মুখ যে ফোলা অংশ ছিল, সম্মুখ ফোলা অংশ তৈরি হয়েছে মস্তিষ্ক, এবং পেছনের যে সরু অংশ, সেই পেছনের সরু অংশ তৈরি হয়েছে আমাদের সুষুম্না কাণ্ডতে। কিসে কনভার্ট হয়েছে? সুষুম্না কাণ্ডে কনভার্ট হয়েছে, ঠিক আছে? সো এই হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্য, ভার্টিব্রাটার বৈশিষ্ট্য আমরা এতটুকু জানতে পারলাম। তো এই যে আমাদের মস্তিষ্ক যে আছে, এই মস্তিষ্কটা কিন্তু এমনি ছাইরা দিছে না। মস্তিষ্ক আর এই যে আমাদের সুষুম্না কাণ্ড, এইটা কিন্তু আমাদের হচ্ছে যে আমরা একে কিন্তু হচ্ছে সুরক্ষা দিই। এই যে আমাদের মস্তিষ্ক, এই মস্তিষ্ক আমাদের কিসের ভেতর থাকে? মস্তিষ্ক আমাদের করটিকার ভেতর থাকে, করটিকার ভেতর থাকে। মস্তিষ্ককে সুরক্ষা দেয় কে? আমাদের যে মস্তিষ্ককে সুরক্ষা দেয় করটিকা, বা ইংরেজি হচ্ছে ক্রেনিয়াম। মস্তিষ্ককে কে সুরক্ষা দেয়? করটিকা বা ক্রেনিয়াম। আমাদের এই যে মাথার যে খুলিটা আছে না, যেটার ভেতরে আমাদের মস্তিষ্ক, সেটাকে কে সেভ করে? এই করটিকা বা ক্রেনিয়াম। আর সুষুম্না কাণ্ডকে কে সেভ করে? সুষুম্না কাণ্ডকে সুরক্ষা দেয় আমাদের মেরুদণ্ড। সুষুম্না কাণ্ডকে সুরক্ষা দেয় কে? আমাদের মেরুদণ্ড সুরক্ষা দেয়। কে সুরক্ষা দেয়? মেরুদণ্ড হচ্ছে সুষুম্না কাণ্ডকে সুরক্ষা দেয়। তার মানে এই যে আমাদের মেরুদণ্ডের মধ্যে থাকে, এই সুষুম্না কাণ্ড কই থাকে? আমাদের মেরুদণ্ডের মধ্যে, আমাদের এই যে ভার্টিব্রা এর মধ্যে অবস্থিত ভার্টিব্রাল ক্যানেল যে রয়েছে, সেই ক্যানেলে থাকে। তার মানে আমাদের যে মেরুদণ্ডগুলো আছে, মেরুদণ্ডগুলোর মাঝখানে ছিদ্র থাকে। এই যে আমাদের মেরুদণ্ড হয়, মেরুদণ্ডের মাঝে আমরা দেখতে পাই মেরুদণ্ডের মাঝখানে একটা ছিদ্র থাকে। সেই যে ছিদ্র, সেই ছিদ্র পথ দিয়ে সুষুম্না কাণ্ডটা নেমে যায়। তার মানে আমাদের এই যে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড তৈরি হচ্ছে, এটাকে আমরা এমনি ছেড়ে দিচ্ছি যে থাক তুই তোর মতো, না, আমরা একে এমনি ছাড়ি না। আমরা কি করি? যে এই ভার্টিব্রাটার মধ্যে আমরা করি কি? সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্ক, এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা কি আমাদের নিউরন, আমাদের সারা বডি যে তথ্যের সমন্বয় আছে তারা করে। কোনো কারণে মস্তিষ্কের কোনো অংশ নষ্ট হয়ে গেলে কিন্তু, কোথাও যদি আমাদের নিউরনে কোনো ড্যামেজ হয়, আমরা কিন্তু অসুস্থ হয়ে যাই। এই যে আমরা বলি স্ট্রোক করছে, প্যারালাইসিস হয়ে গেছে, এগুলো আসলে কোন জায়গার সমস্যা? এগুলা আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের সমস্যা। এখন এই জন্য এই জিনিসগুলোকে খুব সেভ রাখতে হয়। মহান আল্লাহ তাআলা বা তোমরা যে ধর্মের সৃষ্টিকর্তা সবসময় আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে সেভ করে রাখছে। আমাদের মস্তিষ্কের ভেতরে মস্তিষ্ক খুব গুরুত্বপূর্ণ, তাকে ক্রেনিয়াম দিয়ে সেভ করে রাখছে। আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুস খুব গুরুত্বপূর্ণ, তাকে বুকের পাঁজর দিয়ে, এখানে যে হাড়গুলো আছে সেই হাড়গুলো দিয়ে সেভ করে রাখছে।
তো এই গেল আমাদের কথা। 3 নম্বরে আমাদের যেটা জানতে হবে যে তাদের মধ্যে আমরা কি দেখতে পাই, তাদের মধ্যে আমরা দেখতে পাই যে এদের ক্ষেত্রে গলবিলের উভয় পাশে 5 থেকে 17 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এখানে যে আমাদের রয়েছে এই গলবিলের উভয় পাশে যে আমাদের যে গলবিল রয়েছে, এই গলবিলের উভয় পাশে আমাদের কি থাকে, এই যে আমাদের গলবিল আছে, গলবিলের উভয় পাশে 2 পাশেই আমাদের কি থাকে, ফুলকারন্ধ্র থাকে। কাদের থাকে? উন্নত প্রাণীর কিন্তু থাকে না, ফুলকারন্ধ্র থাকে। বাট আমরা যারা উন্নত প্রাণী, আমাদের কি ফুলকা আছে? তোমার ফুলকা আছে? তোমার কিন্তু নাই। উন্নত প্রাণীতেই ফুলকারন্ধ্র বিলুপ্ত হয়, উন্নত প্রাণীতে থাকে না। বিশেষ করে আমরা যারা ম্যামেল রয়েছি, আমাদের ম্যামেলের মধ্যে এরা থাকে না। এরপর যদি আমরা যাই লাস্টে হচ্ছে এদের দেখা যায় যে চলনঙ্গ হিসেবে, এদের চলনঙ্গ থাকে। চলনঙ্গ হিসাবে মাছের ক্ষেত্রে পাখনা থাকতে পারে, তারপর হচ্ছে পাখির ক্ষেত্রে পাখা থাকে, ডানা থাকে, মানুষের ক্ষেত্রে চলনঙ্গ হিসেবে পা থাকে, কুমিরের মধ্যে পা রয়েছে। তো চলনঙ্গটা প্রাণী ভেদে ভিন্ন হয়, যে নানা প্রাণীতে আমরা চলনঙ্গ হিসেবে নানা কিছু দেখতে পাই। এবার যদি আসো যে আমরা যে সামনে যদি যাই, এই ভার্টিব্রাটার এই কয়টা কথা মনে রাখলেই চলবে। এবার ভার্টিব্রাটার ক্লাসিফিকেশনে যদি যাই আমরা, ভার্টিব্রাটার মধ্যে আমাদের কয়টা পর্ব আছে? ভার্টিব্রাটার মধ্যে আবার 7টা শ্রেণী রয়েছে। 7টা শ্রেণী রয়েছে আমাদের ভার্টিব্রাটার মধ্যে। এই ভার্টিব্রাটাটাকে যদি আমরা 2টা ভাগে ভাগ করি, কমন 2টা ভাগ আসে কি কি বলতো? একটা হচ্ছে গোল মুখ, আরেকটা হচ্ছে আমাদের চোয়ালযুক্ত মুখ। একটা গোল চোয়ালযুক্ত মুখ, আরেকটা হচ্ছে চোয়ালযুক্ত মুখ। ইংরেজি নাম 2টা একটু তোমরা কমেন্টে জানাও তো, যে আমাদের এই যে 2টা অধিশ্রেণী ছিল, সেই অধিশ্রেণী 2টার নাম কি? বলে ফেলো। তোমরা বলার পর তারপর ভাই আগে বলো। সাইক্লোস্টোমাটা এবং নাথাস্টোমাটা, ভেরি গুড। সাইক্লোস্টোমাটা এবং নাথাস্টোমাটা। সাইক্লো মানে গোল, স্টোমাটা মানে মুখ, গোল মুখ মানে চোয়াল নাই। আর এটা কি? ন্যাথাস্টোমাটা মানে কি? ন্যাথা মানে চোয়ালযুক্ত মুখ, আর একটা হচ্ছে গোল মুখ। সাইক্লোস্টোমাটার 2টা নাম কি আমাদের বলতো? সাইক্লোস্টোমাটার ছন্দ কি ছিল? মিক্স পরোটা, তার মানে মিক্সিনি এবং পেট্রোমাইজন্টিডা। এই মিক্সিনি এবং পেট্রোমাইজন্টিডা থেকে অল্প কিছু কথা মনে রাখবা, যা ভাইয়া মনে রাখতে বলছি। তার বাইরে কোনো কিছু মনে রাখার দরকার নাই। শুধু মনে রাখতে গিয়ে মাথা নষ্ট করা লাগবে না, অনেক কিছু আছে মনে রাখার মতো। ভাইয়া যেগুলা বলবো সেগুলাই জাস্ট মনে রাখবা। মিক্সিনির অপর নাম হচ্ছে হ্যাগফিশ। মিক্সিনির অপর নাম কি? মিক্সিনির অপর নাম হচ্ছে হ্যাগফিশ। মিক্সিনির অপর নাম কি? মিক্সিনির অপর নাম হচ্ছে হ্যাগফিশ, বা এটাকে আমরা বলি বাইন মাছ, ইলফিশ। বাইন মাছ ইংরেজি হচ্ছে ইলফিশ, ELL, বাইন মাছ বা EEL, ইলফিশও আমরা বলতে পারি, ইলফিশ। তো এই মিক্সিনির অপর নামগুলো আমাদের মনে রাখতে হবে। একে আমরা হ্যাগফিশ বলি, বাইন মাছ, বা একে আমরা বলি ইলফিশ বলি। এবং পৃথিবীতে মাত্র 70 প্রজাতির এরা আছে। এরা কয় প্রজাতি আছে? এদের মাত্র 70টা প্রজাতি পৃথিবীব্যাপী আছে। 70 প্রজাতি ছাড়া এদের আর বেশি পৃথিবীতে নাই। এবং আরেকটা যেটা জানতে হবে, এদের কোনো লার্ভা দশা নাই। কি নাই আমাদের? এদের কোনো লার্ভা দশা নেই আমাদের। আর পেট্রোমাইজন্টিডা যে আছে, পেট্রোমাইজন্টিডার আরেক নাম হচ্ছে ল্যাম্প্রে। পেট্রোমাইজন্টিডা, বা আমাদের যে আরও নাম ছিল আগে, সেফালোস্পিডোমরফি নাম বলতো আগে, এর নাম হচ্ছে ল্যাম্প্রে। এর নাম কি? ল্যাম্প্রে। তো এর নাম মনে রাখতে হবে। এর নাম ভাইয়া যেটা বলতেছি সেটা মনে রাখবা। এর নাম হচ্ছে ল্যাম্প্রে। অনেক বই দেখবা যেটাকে কি জানি একটা নাম দিছে, যে অনেক বই এটার নাম আছে সেফালোস্পিডোমরফি। তোমরা আজমল স্যার পড়ো, যেহেতু আজমল স্যারটাই ফলো করো, ল্যাম্প্রে বলা হয়। আর এদের মনে রাখতে হবে এদের লার্ভা আছে। এই লার্ভার নাম হচ্ছে অ্যামোসিট লার্ভা। এদের লার্ভার নাম কি? এদের লার্ভার নাম হচ্ছে অ্যামোসিট লার্ভা। এদের লার্ভার নাম কি? এদের লার্ভার নাম হচ্ছে অ্যামোসিট লার্ভা। এদের লার্ভার নাম কি? এদের লার্ভার নাম হচ্ছে অ্যামোসিট লার্ভা। এদের লার্ভার নাম কি? এদের লার্ভার নাম অ্যামোসিট লার্ভা। এদের লার্ভার নাম কি? এদের লার্ভার নাম হচ্ছে অ্যামোসিট লার্ভা। তাহলে লার্ভা আছে কার, আর কার লার্ভা নাই? মিক্সিনির লার্ভা নাই, পেট্রোমাইজন্টিডার লার্ভা রয়েছে।
এই কথাগুলা ভাইয়া যা বলতেছি এই কথাগুলা অন্তত মনে রাখবা, বাকি জিনিস তুমি ভুলে যাও, কি হয়েছে না হয়েছে সেগুলা ভাইয়া কিন্তু মনে রাখবো না। ভাইয়া কিন্তু যা পড়াচ্ছি তা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এর মধ্যে অনেক তথ্য অনেক ইনফরমেশন, তুমি কত মনে রাখবা? তোমার এখন মনে থাকবে, পরে তো মনে থাকবে না, বাট এমনভাবে পড়বো আমরা যেন আমাদের পরেও মনে থাকে, ঠিক আছে? নেক্সট মান্থে কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করবো, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ। কারণ ঘাসফড়িং আমার পুরো ইউটিউবে দেওয়া আছে, হাইড্রার উপর 5টা ক্লাস নিব, রুই মাছের উপর 3টা ক্লাস নিব, শেষ। তাইলে আমরা একদম গতিতে থাকবে এবং আমাদের কলেজ আটকাইতে পারবে না। আর বোটানি নেক্সট মান্থে আমরা প্রথম অধ্যায় শেষ করে ফেলবো। প্রথম অধ্যায় শেষ করা মানে বোটানিতে আমরা একদম বুলেটের বেগে চলে যাব। প্রথম অধ্যায় শেষ করে আমরা কোষ বিভাজনে ঢুকে যাব, ঠিক আছে? সো আমরা কিন্তু চরম গতিতে আসছি এবং যে গতি আছে এই গতি আমাদের জন্য পারফেক্ট। ইনশাল্লাহ মার্চের মধ্যে আমাদের বায়োলজি কমপ্লিট হয়ে যাবে, মার্চের মধ্যে বায়োলজি কমপ্লিট হয়ে যাবে, মার্চ বা এপ্রিলের মধ্যে আমাদের কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, একদম ভালোভাবে। এখন দেখো ন্যাথাস্টোমাটা নিয়ে আমরা এখন পড়বো, ঠিক আছে? এখন আমাদের পড়ার ব্যাপার হচ্ছে ন্যাথাস্টোমাটা। আর কিছু লাগবে না ভাইয়া, মানা করছি, মানে লাগবে না। ন্যাথাস্টোমাটা, ন্যাথাস্টোমাটা, ন্যাথাস্টোমাটা 2 চ্যাপ্টার বিশাল, 2 আমার ঘাসফড়িং পুরাটা ইউটিউবে দেওয়া হবে, বুঝছো? তো ঘাসফড়িং পুরাটা ইউটিউবে দেওয়া হবে, তো দ্যাটস ওয়াই ঘাসফড়িং তোমাদের আর আলাদাভাবে পড়ানো হবে না। ঘাসফড়িংটা হচ্ছে আমরা তোমাদের এক্সাম নিয়ে নিব, আমি তোমাদের বলে দিব যে কালকে তোমরা রেগুলার চ্যাপ্টারের সাথে ঘাসফড়িংয়ের প্রথম ভিডিওটার উপর এক্সাম দিবে, তারপরটা দ্বিতীয় ভিডিওটার উপর এক্সাম দিবে, এভাবে হচ্ছে যে আমরা বলে দিব। সো এই জন্য ঘাসফড়িংটা আলাদাভাবে আর পড়াবো না, কারণ ইউটিউবে খুব বিস্তারিতভাবে ঘাসফড়িং কমপ্লিট করা আছে, দ্যাটস ওয়াই। এবার আসো যে আমাদের ন্যাথাস্টোমাটা, ন্যাথাস্টোমাটার মধ্যে আমাদের ন্যাথা মানে কি? ন্যাথা মানে চোয়াল, স্টোমাটা কি? মুখ, তার মানে চোয়ালযুক্ত মুখ তাদের মধ্যে আমাদের রয়েছে। এই ন্যাথাস্টোমাটার মধ্যে আমাদের 3টা জিনিস জানতে হবে। একটা হচ্ছে কনড্রিকথিস, একটা নাম কি? কনড্রিকথিস, কনড্রিকথিস। ভাইয়া যেভাবে লেখাচ্ছি সেভাবে লেখো, কনড্রিকথিস। তারপর আসে অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি। সার্কপটেরিজি। ওকে, তো এই যে আমাদের 3টা আমরা যে দেখতে পাচ্ছি, এই 3টাই হচ্ছে আমাদের মাছ। এই যে আমরা 3টা দেখতে পাচ্ছি, এই 3টাই আমাদের হচ্ছে মাছ, 3টাই আমাদের কি? মাছ। নামের রহস্য বিশ্লেষণ করতে হবে না? অবশ্যই বিশ্লেষণ করতে হবে। কনড্রিক, কনড্রিক, এই যে আমাদের কন্ড্রো কথা আছে না, কনড্রিক, এই কনড্রিক কথাটা আসছে আমাদের কন্ড্রো থেকে। কোথা থেকে এসেছে? কন্ড্রো। আর ইথিক্স, কনড্রিকথিস, এই যে আমাদের এই ইথিস যে ওয়ার্ডটা আছে, ইথিস কি লিখছি? কনড্রিকথিস, ঠিক আছে? হ্যাঁ, এই যে ইথিস, এই যে ইথিস এই ওয়ার্ডটা দিয়ে বোঝায় মাছ। তার মানে এই মাছটা আমাদের কেমন? কন্ড্রো। কন্ড্রো মানে হচ্ছে আমাদের তরুণ অস্থি। আমরা জানি আমাদের 2 টাইপের অস্থি রয়েছে, একটা হচ্ছে শক্ত যেটাকে আমরা শুধু অস্থি বলি, একটা নরম নরম তাকে আমরা কি বলি? তরুণ অস্থি বলি। তার মানে কনড্রিকথিস মানে কি? আমাদের কন্ড্রো মানে হচ্ছে আমাদের তরুণ অস্থি, এই মাছ। তার মানে এই মাছটা আমাদের কি যুক্ত? এই মাছটা আমাদের তরুণ অস্থি, মানে মাছের ভেতরের গঠন অন্তঃকঙ্কাল তরুণ অস্থিময়। অন্তঃকঙ্কাল কিময়? তরুণ অস্থিময়। অ্যাক্টিনপ, অ্যাক্টিনপ, অ্যাক্টিনপ কথা এখান থেকে এসেছে, অ্যাক্টিনপ। এই অ্যাক্টিন ও এটা মানে হচ্ছে রশ্মি, এটা মানে কি? রশ্মি। আর অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি এই যে আমাদের এই ওয়ার্ডটা আছে না, টেরিজি, এটা আসছে হচ্ছে আমাদের টেরিক্স, এটা আসছে আমাদের টেরিক্স থেকে। টেরিক্স মানে হচ্ছে আমাদের, টেরিক্স মানে কি আমাদের? টেরিক্স মানে হচ্ছে আমাদের পাখনা।
টেরিক্স মানে কি আমাদের, টেরিক্স মানে হচ্ছে আমাদের পাখনা। তার মানে এখানে যে পাখনাটা আছে, পাখনাটা রশ্মিময়। তুমি যদি পাখনা দেখো, সেই পাখনাটা হবে আমাদের এরকম, পাখনার মধ্যে এরকম এরকম দাগ থাকবে, এটাকে বলি রশ্মিময় পাখনা। সার্কপটেরিজি, সার্ক, সার্ক, সার্ক মানে হচ্ছে মাংসল। সার্ক মানে কি, মাংসল। সার্ক মানে কি, মাংসল। সার্ক মানে কি, মাংসল। আর এই যে আমাদের টেরিজি, টেরিজি কথাটা আসছে কোথা থেকে, টেরিক্স থেকে। টেরিক্স, টেরিক্স মানে কি, পাখনা। তাহলে এদের পাখনাটা কেমন, মাংসল পাখনা। তার মানে আমরা 3 প্রকার মাছ দেখতে পাই, যারা দেখতে মাছ পুরাই, যা দেখতে কি পুরাই মাছ, বাট তাদের বৈশিষ্ট্যে অনেক অমিল রয়েছে। প্রথমে আমরা দেখতে পাই, নামের থেকে দেখতে পাই একটা মাছ, সে তরুণাস্থি দ্বারা গঠিত, তার দেহের ভেতরের যে গঠন সব তরুণাস্থি দিয়ে গঠিত। তার মানে কি এই দুইটা মাছ নিশ্চয়ই অস্থি দ্বারা গঠিত, ঠিক আছে। এই যে আমাদের অ্যাক্টিনোপটেরিজিয়ান সার্কোপটেরিজি, এই অ্যাক্টিনোপটেরিজিয়ান সার্কোপটেরিজি যে রয়েছে, এই অ্যাক্টিনোপটেরিজি মানে অ্যাক্টিনো মানে রশ্মিময়, টেরিজি মানে টেরিক্স পাখনা, তার পাখনা রশ্মিময়, সার্ক মানে মাংসল, টেরিজি মানে টেরিক্স মানে পাখনা, মানে লেজটা আমাদের কেমন হচ্ছে, লেজটা আমাদের মাংসল পাখনা বিশিষ্ট হচ্ছে। এখন এদের বৈশিষ্ট্য আমার জানতে হবে। পরীক্ষার মধ্যে আসে যে রহিম 3টা মাছ দেখলো, 3টাই মাছ, কিন্তু 3টার বৈশিষ্ট্যর মধ্যে কোনো মিল নেই। রহিম কি দেখেছে বলো, তার মানে আমাদের 3টা মাছের বৈশিষ্ট্যের মধ্যে আমাদের মিল নেই, 3টাই কিন্তু মাছ। তাহলে এদের বৈশিষ্ট্যে কী অমিল আছে সেটা আমরা এখন খুঁজে বের করব। সো আমরা যদি দেখি বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন যাচ করব যে এদের কী কী বৈশিষ্ট্য রয়েছে। সেদের বৈশিষ্ট্য নিয়ে যদি আমি যাচ করি বা বৈশিষ্ট্য নিয়ে যদি আমি কাজ করি, এদের বৈশিষ্ট্য নিয়ে যদি যাচ করি বা এদের বৈশিষ্ট্য নিয়ে যদি আমি কাজ করি, প্রথমে হচ্ছে যে অন্তকঙ্কাল। প্রথমে কি পাচ্ছি আমরা, অন্তকঙ্কাল। এই যে এদের অন্তকঙ্কাল আছে, অন্তকঙ্কাল হচ্ছে আমাদের তরুণাস্থিময়। এদের অন্তকঙ্কাল আমাদের কেমন, এদের অন্তকঙ্কালটা বলেই দিছে নামে তরুণাস্থিময়। তাহলে এটার ক্ষেত্রে তরুণাস্থি কথাটাকে এত জোর দেওয়ার কারণ নিশ্চয়ই ওরা অস্থিময়। তার মানে এদের যে অন্তকঙ্কাল, সেই অন্তকঙ্কাল হচ্ছে আমার অস্থিময়। এদের যে অন্তকঙ্কাল, সেই অন্তকঙ্কাল আমাদের কেমন, অস্থিময়। এদের যে অন্তকঙ্কাল, সেই অন্তকঙ্কাল আমাদের কেমন, অস্থিময়। ঠিক আছে, বুঝতে পারছো এতটুকু? ওকে, এটা 1 নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম। 2 নম্বর বৈশিষ্ট্যে আসে তার পাখনা, সরি আইস। মাছের উপর আইস না থাকলে কি চলে বলো, মাছের উপর তো আইস থাকতেই হবে। কন্ড্রিকথিস যারা, কন্ড্রিকথিস যারা, তাদের আইসটা হচ্ছে আমাদের কাটার মতো। তাদের আইসটা কিসের মতো, কাটার মতো কিছু। তাদের আইসটাকে বলি আমরা প্লাকয়েড। তাদের আইসটাকে আমরা কি বলি, প্লাকয়েড বলি। তাদের আইসটাকে আমরা কি বলি, প্লাকয়েড। প্লাক, প্লাক মানে কাটা, প্লাক মানে কি কাটা, প্লাক, প্লাক মানে কি কাটা, প্লাক মানে কি কাটা। সো প্লাকয়েড মানে কি, প্লাকয়েড মানে হচ্ছে কাটার মতো। প্লাকয়েড মানে কি, কাটার মতো। তার মানে এই যে মাছগুলা আছে, এই মাছের আইসের যে প্রকৃতি, আইসগুলা কাটার মতো, মানে মাছটা তুমি খালি হাতে ধরলে তোমার হাত কেটে যেতে পারে। অ্যাক্টিনোপটেরিজির যে আইস, সেই অ্যাক্টিনোপটেরিজির আইস হচ্ছে আমাদের সাইক্লয়েড। সাইক্লয়েড, এদের আইসটা কেমন আমাদের, সাইক্লয়েড। সাইক্লয়েড, সাইক্লো মানে কি বলো তো বাচ্চারা, সাইক্লো, 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 সাইক্লো মানে গোলাকার। সাইক্লো মানে কি, গোলাকার। তাহলে এদের আইসটা আমাদের কেমন, গোলাকার, সাইক্লয়েড। এবং এদের আইস সাইক্লয়েড হতে পারে, আরেকটা হতে পারে টিনয়েড হতে পারে, টিনয়েড। আরেকটা কি হতে পারে, টিনয়েড হতে পারে। সো এদের আইস সাইক্লয়েডও হতে পারে, এদের আইস টিনয়েডও হতে পারে। এদের আইস সাইক্লয়েডও হতে পারে, এদের আইস টিনয়েডও হতে পারে। সো টিনয়েড, টিনয়েড মানে হচ্ছে যে টিন। টিন বলো তো, তুমি ধরো টিন হাতে ধরছো, টিন হাতে ধরলে কি হাত কেটে যায় না? তার মানে টিন মানে কি, আমরা যে বাসা বাড়িতে টিন দেখি না, সেই টিনও কিন্তু কাঁটাযুক্ত। সো প্লাক মানেও কাটা, টিন মানেও কাটা, প্লাক মানেও কাটা, টিন মানেও কাটা। সো এদের আইস সাইক্লয়েডও হতে পারে, টিনয়েডও হতে পারে, যে কোনো একটা হবে, দুইটা হবে না কিন্তু। হ্যাঁ, সাইক্লয়েড হতে পারে, টিনয়েড হতে পারে। আর সার্কোপটেরিজির বাবাজির যে আইস আছে, সার্কোপটেরিজি বাবাজির আইস হচ্ছে গ্যানয়েড। গ্যানয়েড মানে হচ্ছে যে কি, গ্যানয়েড মানে একটা পিচ্ছিল স্তর থাকে তার মধ্যে।
তার আইসটা হচ্ছে গ্যানয়েড। এই গ্যানয়েড মানে তার মধ্যে একটা পিচ্ছিল গ্যানোয়েন স্তর থাকে। গ্যানোয়েন একটা কেমিক্যাল সাবস্টেন্স। আচ্ছা একটা কথা, পরীক্ষার হলে তুমি যখন লিখবা পার্থক্য, তখন কি তুমি এইগুলা লিখবা? বললো তো আমাকে, যে ভাইয়া যেগুলো লিখছি, যে ব্রাকেটে, তারপরে এই যে এরকম এরকম, এগুলা কি লিখবা? বা এগুলার কথাই বলো, পরীক্ষার হলে তুমি যখন লিখবা, তুমি কি এগুলা লিখবা? এই কথাগুলো কি তুমি লিখবা কিনা বলো তো? লিখবা না কিন্তু, ঠিক আছে? তোমরা আবার যা শিখাই তা একবার তুইলা দিও না, এগুলো কিন্তু লিখবা না, হ্যাঁ? এগুলো কিন্তু তোমাদের বোঝানোর জন্য লেখা। তাইলে আইস, তাইলে আমি তোমাকে এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন করবো, মাথায় রেখো। এই যে এটা এটা একটা একটা মনে রাখবো, তো সাইক্লয়েডটা মনে রাখবো। সাইক্লয়েড, আমি যদি তোমাকে বলি যে সাইক্লয়েড আইস পাওয়া যায় কার মধ্যে? অ্যাক্টিনোপ্টেরিজি। আমি যদি জিজ্ঞেস করি প্লাকয়েড আইস পাওয়া যায় কার মধ্যে? কনড্রিকথিস। আমি যদি জিজ্ঞেস করি তোমাকে গ্যানোয়েড আইস পাওয়া যায় কার মধ্যে? উত্তর হবে সার্কোপটেরিজি। তো আমরা যেটা পড়ছিলাম সেটা লেজ নিয়ে পড়ছিলাম, তো লেজ নিয়ে পড়ার মাঝখানেই আমাদের নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, তো আমি জিনিসটা মুছে আবার তোমাদের পড়াচ্ছি। এই যে আমাদের 3 পর্বের মাছ আছে, মাছ মানেই তার মধ্যে আমাদের লেজ আছে, তাই তো? মাছ মানেই তার মধ্যে কী আছে? লেজ আছে। তো তাদের লেজ নিয়ে আমাদের একটা বিশেষ আগ্রহও আছে। এই যে মাছ, এদের লেজটা আমাদের কেমন হবে? লেজের যে 2টা অংশ আছে, সেই 2টা অংশ কি আমাদের সেম সাইজে হবে, না লেজের 2টা অংশের সাইজের মধ্যে আমাদের কোনো ভিন্নতা হবে? সেটা আমাদের নজরে নিতে হবে। তো এই যে লেজে আমরা দেখতে পাই, এদের লেজের 2 টাইপের গঠন দেখা যায়। একটার মধ্যে দেখতে পাই আমরা এই যে লেজের যে 2টা প্রান্ত সমান হয় না, 2টা প্রান্ত ভিন্ন হয়। আবার একটার মধ্যে দেখতে পাই 2টা প্রান্ত কি হয় আমাদের? সমান হয়। সো 2টা প্রান্ত ভিন্নও হতে পারে, 2টা প্রান্ত সমানও হতে পারে। সো আমরা একটা ওয়ার্ড জানি, একটা হচ্ছে হোমো আর একটা ওয়ার্ড হচ্ছে হ্যাটারো। এই হোমো মানে কি আর হ্যাটারো মানে কি? হোমো মানে সেম, হ্যাটারো মানে ডিফারেন্ট। হোমো মানে সেম, হ্যাটারো মানে ডিফারেন্ট, মানে ভিন্ন। তাহলে এখানে দেখো তো, এই লেজটার 2 জায়গার পুরুত্ব বা 2 জায়গার সাইজ সেম। এটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে সেম না, এটার ক্ষেত্রে ভিন্ন। হ্যাঁ 30 মিনিট। তো এই যে এখানে আমাদের সেম, যে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা তাহলে বলবো হচ্ছে হোমো। হোমো, এটাকে কি বলবো? হোমো সার্কাল। এটাকে আমরা কি বলবো? হোমো সার্কাল বলবো। আর এখানে আমার ভিন্ন, তাহলে আমি কি বলবো? হ্যাটারো সার্কাল বলবো। কি বলবো? হ্যাটারো সার্কাল বলবো। হোমো সার্কাল আর হ্যাটারো সার্কাল। আর সার্কোপটেরিজের লেজটা মিলে এরকম পিণ্ডাকৃতির হয়ে যায়, 2টা অংশ মিলা পিণ্ডাকৃতির হয়ে যায়। তাহলে তাকে আমরা কি বলবো? ডাইফি সার্কাল। তাহলে তাকে আমরা কি বলবো? বলবো আমরা ডাইফি সার্কাল বলবো। ওকে ওকে, তাইলে আমরা লেজ পাইলাম। এই 3টা বৈশিষ্ট্য 10 স্টার। এই জায়গা থেকে এমসিকিউ আসবে। সো আমাদের মনে রাখতে হবে যে আমাদের কন্ড্রিকথিসের অন্তঃকঙ্কাল তরুণস্থিময়। কোন ধরনের তরুণস্থি থাকে এটা জিজ্ঞাসা করে। আমাদের কয়েক টাইপের তরুণস্থি আছে, তার মধ্যে একটা টাইপ হচ্ছে হায়ালিন। এই জায়গার যে তরুণস্থি সেটা হায়ালিন ধরনের। এদের যে আইস সেটা প্লাকয়েড। এদের লেজ হ্যাটারো সার্কাল। অ্যাক্টিনোপটেরিজি অস্থিময়, আইস কেমন? গোলাকার, লেজ হোমোসার্কাল। সার্কোপটেরিজি অস্থিময়, আইস গ্যানয়েড, লেজ ডাইফি সার্কাল। এই 3টা কথা হচ্ছে আমাদের 100 স্টার, 100 না 1000 স্টার। 100 দিলে হবে না, 1000 স্টার দিতে হবে, কারণ এটা জানতেই হবে, এটা পরীক্ষায় আসবেই। এটা আসবেই পরীক্ষার মধ্যে। এখন যদি আমরা দেখি পরবর্তী আর কি তথ্য আছে, আর তথ্যের মধ্যে আমরা ফুলকা রন্ধ্র দেখতে পাই। এই যে এদের ক্ষেত্রে আমরা ফুলকা রন্ধ্র পাই। কি পাই? যে ফুলকার যে ফুলকারন্ধ্র। এই যে ফুলকারন্ধ্র, এখানে হচ্ছে আমাদের 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এই জায়গায় আমাদের 1 জোড়া ফুলকারন্ধ্র, এখানেও আমাদের 1 জোড়া ফুলকারন্ধ্র। ঠিক আছে, 1 জোড়া ফুলকারন্ধ্র।
এরপর আর কি ইনফরমেশন আমরা এই জায়গা থেকে রাখতে পারি? 5 নম্বরে যে ইনফরমেশনটা আমরা এদের থেকে রাখতে পারি বা এদের থেকে যে ইনফরমেশনটা আমি ক্যারি করতে পারি, যে আর কোনো ইনফরমেশন কি এদের থেকে আমার নেওয়ার মতো আছে? আর তেমন ইনফরমেশন এদের থেকে আমাদের নেওয়ার মতো নাই। এদের মধ্যে আর ইনফরমেশনগুলো মোটামুটি কমন পড়ে না বাকিদের মধ্যে, ঠিক আছে? বাকিদের মধ্যে ইনফরমেশনগুলো কমন পড়ে না আমাদের মধ্যে। এখন আমরা উদাহরণ মনে রাখতে পারি চাইলে, সাথে একটা উদাহরণ যদি আমি মনে রাখি, এই প্রজাতিটা হচ্ছে সমুদ্রের একটা দাপুটে গোষ্ঠী। কন্ডিকথিসের উপরে ভাইয়া লেখা দিলাম, এটা হচ্ছে দাপুটে গোষ্ঠী। এটা কী গোষ্ঠী? দাপুটে গোষ্ঠী। বলো তো সমুদ্রের সবচেয়ে দাপট কার? তিমি মাছের কি দাপট অনেক? তিমি মাছ কি হচ্ছে যে আরেকজনের কামড় দেয়? তিমি মাছ কিন্তু দেয় না। কে দেয়? হাঙর কামড় দেয়। তার মানে দাপুটে গোষ্ঠী মানে তার মধ্যে কি আছে? হাঙর আছে। এই হাঙরের একটা নাম আমরা মনে রাখবো, থুটি হাঙর, স্কলিডন ল্যাটিকাউডাস। স্কলিডন ল্যাটিকাউডাস। স্কলিওডন ল্যাটিকাউডাস। এটা হচ্ছে আমাদের কি? এই হাঙরটার নাম হচ্ছে থুটি হাঙর। এই হাঙরটার নাম কি? এটার নাম হচ্ছে থুটি হাঙর, ঠিক আছে? এরপর অ্যাক্টিনোপটেরিজিতে হচ্ছে পৃথিবীর 96% মাছ, পৃথিবীতে আমরা যে মাছগুলো দেখতে পাই তার 96% এই অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত, এবং আমরা যে মাছগুলো খাই সব এই অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত। সো আমরা হচ্ছে যে সবচেয়ে ফেমাস নাম মনে রাখবো কাতলা। তোমরা আমাকে একটু কমেন্টে জানাতে যে কাতলা জেনাস আর স্পেসিস নাম সেম, একে আমরা কি বলি? যাতে জেনাস এবং স্পেসিস নাম সেম, তাদের এই নামকরণের পদ্ধতিটাকে আমরা কি বলি? আরেকটা হচ্ছে আমাদের জাতীয় মাছ ইলিশ, তেনুয়ালোসা ইলিশা। তেনুয়ালোসা ইলিশা। তেনুয়ালোসা ইলিশা, ঠিক আছে? তেনুয়ালোসা ইলিশা। আর আছে যে সার্কপটেরিজি, সেই সার্কপটেরিজির একটা নাম তো খুবই কঠিন। আমরা হচ্ছে যে সার্কপটেরিজির যে কোনো সার্কপটেরিজি পৃথিবীতে পাওয়া যায় কম, পৃথিবীব্যাপী সার্কপটেরিজি খুব কম আছে, পৃথিবীব্যাপী সার্কপটেরিজি অনেক কম, মাত্র 8 প্রজাতির সার্কপটেরিজি রয়েছে। কয় প্রজাতির সার্কপটেরিজি রয়েছে? 8 প্রজাতির সার্কপটেরিজি পৃথিবীব্যাপী বর্তমান রয়েছে, আর সব বিলুপ্ত হয়ে গেছে। তার একটা নাম হচ্ছে ল্যাটিমেরিয়া চাউমি। ল্যাটিমেরিয়া চালুমনি। ল্যাটিমেরিয়া চালুমনি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের নাথাস্টোমাটা। আমাদের যে নাথাস্টোমাটার মধ্যে 3টা মাছ পাওয়া যায়, 3টা মাছের বৈশিষ্ট্য। আমি যদি আবার একটু রিক্যাপ করি, ভালো করে খেয়াল করো, এটা সিকিউতে আসবেই। দেখো যে আমাদের কন্ড্রিকথিস যে মাছটা আছে, সেই কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কপটেরিজি, এই তিনোটাই আমাদের মাছ। এবং তিনোটাই আমাদের প্রকৃতিতে বর্তমান রয়েছে। ভার্টিব্রেটাস শ্রেণী এই 3টা খুব ফেমাস মাছ। তো এই যে আমাদের কন্ড্রিকথিস, এটা হচ্ছে সমুদ্রের দাপুটে গোষ্ঠী। তোমাকে বলবে যে একটা মাছ আছে সমুদ্রের দাপুটে গোষ্ঠী, আরেকটা আমরা নর্মালি খেয়ে থাকি, আরেকটা হারায় যাচ্ছে মানে তার প্রজাতি কম। এখন এই যে যেটা আমাদের দাপুটে গোষ্ঠী, সেই দাপুটে গোষ্ঠীটার নাম কন্ড্রিকথিস। যেটা আমরা বেশি খাই তার নাম অ্যাক্টিনোপটেরিজি, আর যেটা হারায় যাচ্ছে তার নাম সার্কপটেরিজি। ক্লিয়ার এতটুকু? এখন হচ্ছে যে এই যে আমাদের অন্তকঙ্কাল আছে, অন্তকঙ্কালটা এর তরুণাস্থিময়, এটা তরুণাস্থি দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? তরুণাস্থি দ্বারা গঠিত। অ্যাক্টিনোপটেরিজি আমাদের কি? অস্থিময় হয়। অ্যাক্টিনোপটেরিজি আমাদের কি হয়? অ্যাক্টিনোপটেরিজি হয় অস্থিময়। সার্কপটেরিজিও আমাদের কেমন হয়? অস্থিময় হয়। কন্ড্রিকথিস যে আছে, এই আইসটা প্লাকয়েড ধরনের। এখানে অ্যাক্টিনোপটেরিজির আইস সাইক্লয়েড বা টিনয়েড ধরনের। এখানে আমাদের সার্কপটেরিজির যে আইস, সেটা গ্যানোয়েড ধরনের। সার্কপটেরিজির আইস কী প্রকৃতির? গ্যানোয়েড প্রকৃতির। এখানে আমরা যে লেজ দেখতে পাচ্ছি, কন্ড্রিকথিসের লেজ আমাদের হ্যাটেরোসার্কাল। কন্ড্রিকথিসের লেজ কেমন? হ্যাটেরোসার্কাল। অ্যাক্টিনোপটেরিজির লেজ কেমন? হোমোসার্কাল। সার্কপটেরিজির লেজ ডাইফিসার্কাল। ফুলকারন্দ 5 থেকে 7 জোড়া
এক জোড়া এক জোড়া। এখন কথা হচ্ছে ভাইয়া তাও আমি পরীক্ষা হলে ভুলা যেতে পারি, আমার না মনে থাকে না। আচ্ছা, মনে না থাকার জন্য ওষুধ রয়েছে, সব ধরনের ওষুধ এখানে পাওয়া যায়। এখানে এই যে আমাদের কন্ড্রিকথিসের নাম আমরা একটা জিনিস দিয়ে মনে রেখে ফেলতে পারি, সেটা হচ্ছে আমাদের কন্ড্রিকথিসের সব কিছু মনে থাকবে আমাদের এই ছন্দটা দিয়ে। তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো। তরুণ প্লেয়ার কাশেম, তরুণ প্লেয়ারের নাম কি? কাশেম। তো কাশেম দ্বারা আসে আমাদের কন্ড্রিকথিস, তরুণ দ্বারা কি আসে? তরুণাস্থিময়। তরুণ দ্বারা কি আসে? তরুণাস্থিময়। প্লেয়ার দিয়ে কি আসে? প্লাকয়েড। প্লেয়ার দিয়ে কি আসে? প্লাকয়েড। হেঁটে দ্বারা কি আসে? হ্যাটারো সার্কাল। হেঁটে দিয়ে কি আসে? হ্যাটারো সার্কাল। 5 থেকে 7 জোড়া কি? 5 থেকে 7 জোড়া ফুল মানে 5 থেকে 7 জোড়া ফুল দিয়ে কি আসে? ফুলকা রন্ধ। চলে আসলো সব বৈশিষ্ট্য, চলে আসলো। এটা ভুলা যায় ভাইয়া, সমস্যা তো নাই ভাইয়া। আছে এখানে, সেটা হচ্ছে সার্কাসে, সার্কাসে ডাইনি অস্থির গান গায়। কেমন গান গায়? অস্থির গান গায়। সার্কাস মানে সার্কপটেরিজি, ডাইনি মানে ডাইফিসার্কাল, অস্থির মানে অস্থিময়, গান মানে কি? গান মানে গ্যানয়েড। ওকে সৈনিকেরা, হয়ে গেছে? হয়ে গেছে, মাথায় ঢুকে গেছে, গেঁথে গেছে। আসো এবার প্রশ্নের উত্তর দাও। এই যে রেকর্ডেড লাইভ দিচ্ছি দেখে প্রশ্নের উত্তর দিবে না, তা হবে না, তা হবে না। এবার প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন নাম্বার 1, ইলিশ মাছের আইস কেমন? সমুদ্রে দাপুটে গোষ্ঠীর লেজ কেমন? সমুদ্রে যে দাপুটে গোষ্ঠী আছে তার লেজ কেমন হবে বলো। তারপর 3 নম্বরে যেটা আসে সেটা কি? সেটা হচ্ছে ডাইফিসার্কাল যার লেজ, তার ডাইফিসার্কাল যার লেজ, তার কয়টা প্রজাতি রয়েছে? 3টা প্রশ্নের উত্তর কমেন্টে জানাবা, আমি কিন্তু চেক করব তোমরা কমেন্ট করছো কিনা। ঠিক আছে, সো জানো। হ্যাঁ, জানাই ফেলো। ওকে, তো ভিডিও পজ করে জানাও, তো আমি নেক্সট টপিকে চলে যাই। তো আমাদের মাছ পড়া শেষ। আমাদের কি পড়া শেষ? আমাদের মাছ পড়া শেষ। মাছের পর আমাদের যে প্রজাতিটা আসে সেটা হচ্ছে উভচর আসে। কি আসে মাছের পর? উভচর, বা যেটাকে আমরা বলি অ্যামফিবিয়া। উভচর বা যেটাকে আমরা কি বলি? অ্যামফিবিয়া। উভচর বা এটাকে আমরা কি বলি? উভচর বা এটাকে আমরা বলি অ্যামফিবিয়া। উভচর বা এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা অ্যামফিবিয়া। উভচর বা এটাকে আমরা কি বলি? অ্যামফিবিয়া বলি। উভচরের অপর নাম কি? উভচরকে আমরা বলি অ্যামফিবিয়া বলি। সো এই যে উভচর বা অ্যামফিবিয়া রয়েছে, এই অ্যামফিবিয়ার বৈশিষ্ট্যগুলা ভাইয়া যা বলবো শুধু তাই মনে রাখবা। আবারও বলতেছি, ভাইয়া যা বলবো শুধু তাই মনে রাখবা, অ্যামফিবিয়ার বৈশিষ্ট্যগুলো। সো অ্যামফিবিয়ার বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা মনে রাখবা, তো অ্যামফিবিয়ার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, তারা প্রথম চতুর্পদী প্রাণী। তারা প্রথম চতুর্পদী প্রাণী। চতুর্পদী মানে কি? চতুর্পদী মানে টেট্রাপড প্রাণী। তারা প্রথম হচ্ছে আমাদের টেট্রাপড বা চতুর্পদী প্রাণী। তারা প্রথম হচ্ছে টেট্রাপড বা চতুর্পদী প্রাণী। তারা প্রথম টেট্রাপড বা চতুর্পদী প্রাণী। বৈশিষ্ট্য নাম্বার 1, তারা হচ্ছে আমাদের একটোথার্মিক। তারা কি আমাদের একটোথার্মিক, তার মানে পরিবেশের সাথে
তাদের দেহের তাপমাত্রা ওঠানামা করে। এজন্য ব্যাঙ শীতকালে ঘুমায়। বলো তো কমেন্টে, ব্যাঙের শীতকালের ঘুমকে আমরা কি বলি? তারা পরিবেশের সাথে তাপমাত্রা ওঠানামা করে। পরিবেশের সাথে তাপমাত্রা কি করে? ওঠানামা করে। যে পরিবেশের সাথে তাপমাত্রা ওঠানামা করে। তারপর আমরা দেখতে পাই যে এরা আমাদের কি হবে? অ্যাক্টোথার্মিক হলো পরিবেশের সাথে তাপমাত্রা এদের ওঠানামা করে। এরা হচ্ছে আমাদের লার্ভা অবস্থায় জলচর, পূর্ণাঙ্গ অবস্থায় স্থলচর। এরা নর্মালি এদের দুইটা ফেজ থাকে, লার্ভা এবং হচ্ছে পূর্ণাঙ্গ দশা। এবার তাহলে আমাকে কমেন্টে জানাও যে এদের যে রূপান্তর, সেই রূপান্তরটা কেমন রূপান্তর? জলচর আর এটা স্থলচর। স্থলচর হইতে পারে, জলচর হইতে পারে। স্থলচর বা জলচর, মানে স্থলচর জলচর দুইটা সেম একসাথেই হতে পারে। 3 নম্বরে আমরা এর যে বৈশিষ্ট্যটা দেখতে পাই, 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে এদের হচ্ছে যে আমাদের ত্বকটা যেটা থাকে, ত্বক মসৃণ, আর্দ্র এবং গ্রন্থিময়। তাদের যে ত্বক থাকে, ত্বকটা আমাদের কেমন হয়? মসৃণ হয়, আর্দ্র হয়, গ্রন্থিময় হয় এবং মসৃণ আর্দ্র এবং গ্রন্থিময় হয়। একই সাথে তাদের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই? মসৃণ, আর্দ্র এবং গ্রন্থিময় হয়। মসৃণ, আর্দ্র, গ্রন্থিময় হয় এবং এরা শ্বসনেও সাহায্য করে। কিসে সাহায্য করে? শ্বসনে সাহায্য করে। মজার ব্যাপার হচ্ছে ব্যাঙ পানিতেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে। এরকম একটা প্রাণী না? ব্যাঙ পানিতে থাকতে পারে, স্থলেও থাকতে পারে। তার মানে তাদের কিন্তু হচ্ছে যে এই যে লার্ভা যেহেতু জলে থাকে, তার মানে দেখো লার্ভা শ্বাস নেবে কি দিয়ে? বুঝাই যাচ্ছে পানিতে যে আছে সে ফুলকা দিয়ে শ্বাস নিবে। কি দিয়ে শ্বাস নিবে? পানিতে যে আছে সে ফুলকা দিয়ে শ্বাস নেয়। তারপর আমাদের হচ্ছে যে পূর্ণাঙ্গ যে দশা স্থলচর আমাদের কি দিয়ে শ্বাস নিবে? স্থলচর কিন্তু আমাদের ফুলকা দিয়ে শ্বাস নিবে না। স্থলচর হলে সে কি দিয়ে শ্বাস নিবে? ফুসফুস। ওকে, তারপর 4 নম্বরে যদি আসি আমরা, 4 নম্বরে আসলে আমরা কি দেখতে পাবো বৈশিষ্ট্য? এর হচ্ছে অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি করে নখরবিহীন আঙ্গুল থাকে। তাদের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে তাদের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে। কি থাকে? নখরবিহীন আঙ্গুল থাকে। ওকে, নখরবিহীন আঙ্গুল থাকে। তাদের অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙ্গুল তাদের মধ্যে আমরা দেখতে পাই। ওকে, তার মানে মোট আঙ্গুল কয়টা? কমেন্টে মোট আঙ্গুল কয়টা তাদের মোট আঙ্গুল কয়টা? কয়ে ফেলাও মোট আঙ্গুল কয়টা? তাদের মোট আঙ্গুল তাহলে কয়টা? এদের যে লার্ভা দশা, তার কিন্তু একটা নাম আছে, জানো? এদের লার্ভা দশা একটা নাম আছে। লার্ভা দশার নাম হচ্ছে ট্যাডপোল লার্ভা। এদের নাম কি? লার্ভা দশা, ট্যাডপোল লার্ভা। শীতকালে ঘুমায় যে, সেটাকে আমরা কি বলি? তোমরা অনেক উত্তর দিয়েছো হয়তো। এরা যে শীতকালে ঘুমায়, যে শীত নিদ্রা আছে, এটাকে আমরা কি বলি? শীত নিদ্রা, বা এটাকে আমরা বলি হাইবারনেশন। কি বলি? একে আমরা হাইবারনেশন বলি। ওকে, তো এই কয়টা আমরা হচ্ছে যে এদের মধ্যে দেখতে পাই। তো এই কয়টা হচ্ছে এদের মেইন কথাবার্তা। এবং এদের নাম অনেকগুলো আছে, যে কোনো একটা মনে রাখতে পারো। যে সালমেন্ডারা, ওই নামটা মনে রাখতে পারো, সালমেন্ডারের। ওকে, তাহলে এগেল এর কথা। উভচরের পর কে আসে বলো তো? উভচরের পর আসে সরীসৃপ। উভচরের পর কে আসে? সরীসৃপ। সরীসৃপ হচ্ছে যে আমাদের এমন একটা প্রাণী যেটি স্থলভাগ জয় করেছে। তার জীবনচক্রের জন্য পানি দরকার না, টোটালি 100% সেই স্থলের মধ্যেই থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা কি পড়লাম? তাহলে আমরা এখন পড়বো সরীসৃপ। তো সরীসৃপ বা এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম রেপ্টিলিয়া। তার একটা নাম কি?
রেপটিলিয়া। তো এই সরীসৃপ বা রেপটিলিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি বলতো? তার সবচেয়ে চিহ্নিত পয়েন্ট হচ্ছে সে বুকে ভর দিয়ে চলে। সে কিভাবে চলে? বুকে ভর দিয়ে চলে। সো বুকে ভর দিয়ে যারা চলে সবাই আমাদের রেপটিলিয়া আমরা বলতে পারি। এবং এরাও আমাদের একটোথার্মিক হয়। এরা আমাদের কি হয়? এরা আমাদের একটোথার্মিক হয়। পরিবেশের সাথে তাদের দেহের তাপমাত্রা ওঠানামা করে। পরিবেশের সাথে দেহের তাপমাত্রা কি করে? এদের তাপমাত্রা ওঠানামা করে। এবং হচ্ছে এবং ত্বক নাই, এদের কোনো লার্ভা দশা নেই, এটা আমাদের মনে রাখতে হবে। এদের কোনো লার্ভা দশা আমরা দেখতে পাই না, এদের ক্ষেত্রে আমাদের কোনো লার্ভা দশা নেই। তো এই তিনটা কথা মোটামুটি এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কথা। এবং হচ্ছে যে এদের দেহ শুষ্ক এবং এদের আইস টাইস থাকে, এরকম নানা কথাবার্তা বলা আছে, সেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নেই, ঠিক আছে। এদের বৈজ্ঞানিক নামের মধ্যে আমরা নাজা নাজা মনে রাখি। এদের এক্সাম্পল যে আছে, যে এক্সাম্পলের মধ্যে আমরা একটা এক্সাম্পল মনে রাখি, সেটা হচ্ছে নাজা নাজা। নাজা নাজা তোমরা অলরেডি বলে ফেলছো এটাকে কি বলি? যেখানে জেনাস আর স্পেসিস সেম পাই তাকে আমরা বলি টটোনিম। এটা হচ্ছে আমাদের গোকরা সাপ। আরেকটা আছে ঘড়িয়াল। ঘড়িয়ালের নামটা না আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কিসের নাম আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট? ঘড়িয়ালের নাম আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কার নাম আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট? ঘড়িয়ালের নাম আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঘড়িয়ালের নাম হচ্ছে গ্যাভিয়ালিস গ্যানগেটিকাস। গ্যাভিয়ালিস 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 গ্যানগেটিকাস, এটার নাম হচ্ছে ঘড়িয়াল। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ঘড়িয়াল। এটার নাম কি? এটার নাম হচ্ছে ঘড়িয়াল, গ্যাভিয়ালিস গ্যানগেটিকাস। তারপর আসে আমাদের পাখি। যে তোমরা গান গাও না, পাখি যায় উড়ে যায়। পাখি, পাখি ইংরেজি কি? পাখি ইংরেজি হচ্ছে অ্যাভেস। পাখি ইংরেজি কি? অ্যাভেস বলি আমরা। তো এরা হচ্ছে, এরা এন্ডোথার্মিক, মানে কি পরিবেশের সাথে এদের তাপমাত্রা ওঠানামা করে না। এরা এন্ডোথার্মিক মানে কি পরিবেশের সাথে দেহের তাপমাত্রা ওঠানামা করে না। এদের পরিবেশের সাথে দেহের তাপমাত্রা এদের ক্ষেত্রে ওঠানামা করে না, যে না পরিবেশের সাথে এদের দেহের তাপমাত্রা ওঠানামা করবে না, এদের দেহের তাপমাত্রাটা স্ট্যাটিক থাকে, ঠিক আছে। তারপর নেক্সট কথা যেটা, এরা হচ্ছে যে আমাদের কি হয়, এরা উঠতে পারে। আর কিছু লাগে এদের? এদের দেহ পালকে আবৃত, তার মানে তারা উঠতে পারে। ওড়ার জন্য প্রথম শর্ত কি? ওড়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালকা হইতে হবে। ওড়ার জন্য প্রথম শর্ত কি? হালকা হইতে হবে, হালকা হইতে হবে। সো তাদের অস্থির মধ্যে, তাদের ফুসফুসের সাথে পাতলা বায়ুথলি থাকে। তাদের হালকা হওয়ার জন্য তাদের ফুসফুস যে আছে না, ফুসফুস, এই ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। ফুসফুসের সাথে কি থাকে? বায়ুথলি। বায়ুথলি ইংরেজি কী হবে? এয়ার স্যাক থাকে। হ্যাঁ, এমনকি এদের অস্থিতেও এদের যে বোনস আছে না, বোনসগুলোও হালকা হইতে হবে। এদের বোনসের ভেতরও আমরা বায়ুপূর্ণ গহ্বর পাই, যেন এদের অস্থিতেও বায়ুপূর্ণ গহ্বর থাকে। এদের অস্থিতেও কি থাকে? বায়ুপূর্ণ গহ্বর থাকে। এদের অস্থিতেও কি থাকে? বায়ুপূর্ণ গহ্বর থাকে। এদের যে অস্থি আছে সেই অস্থিতেও বায়ুপূর্ণ গহ্বর আছে। অস্থির ভেতর বায়ুপূর্ণ গহ্বরকে আমরা বলি নিউম্যাটিক ক্যাভিটি। কি বলি? নিউম্যাটিক ক্যাভিটি। কি বলি আমরা? নিউম্যাটিক ক্যাভিটি বলি। এই যে আমাদের নিউমো, এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা দুইটা জিনিস পাচ্ছি। এটা হচ্ছে নিউমো। এটা মানে কি? নিউমো মানে বাতাস, নিউম্যাটিক মানে বাতাসপূর্ণ গহ্বর আমরা বোনসের মধ্যে দেখতে পাই। যেন এত হালকা হওয়ার এদের শখ। বোনসের মধ্যেও বায়ুপূর্ণ ক্যাভিটি এদের মধ্যে থাকে, ঠিক আছে। আর হচ্ছে যে আর কিছু এখান থেকে মনে রাখা খুব স্পেসিফিকভাবে ইম্পর্টেন্ট, এদের চঞ্চু থাকে। এদের হচ্ছে যে সামনের দুই হাত পালকে পরিণত হয়েছে, সেটা তো আমরা জানি, তাই না? ওকে, এবার আসা যাক আমাদের ম্যামালিয়ার মধ্যে আসা যাক। কিসের মধ্যে? আমাদের ম্যামালিয়া, উই আর দ্য স্তন্যপায়ী ম্যামালিয়া। সো ম্যামালিয়া যারা, তাদেরকে আমরা স্তন্যপায়ী বলি, তাই তো? ম্যামালিয়া মানে স্তন্যপায়ী। আমরা স্তন মানে হচ্ছে যে মায়ের বুকের দুধ খেয়ে আমরা বেঁচে থাকি, ঠিক আছে। সো এই স্তন্যপায়ী যারা, আমরা কি করি? আমরা হচ্ছে যে এই পরিণত আমাদের যে স্ত্রী রয়েছে,
আমাদের হচ্ছে যে পরিণত স্ত্রী দেহে দেখা যায় আমাদের স্তন্যপায়ী বলার কারণ কি আমাদের পরিণত যে স্ত্রী দেহ আছে মানে যখন একটা মহিলা প্রেগনেন্ট হয় তার বাচ্চা হয় তখন তার কিন্তু এই স্তন গ্রন্থিটা আমাদের সক্রিয় থাকে। সো পরিণত স্ত্রী দেহে সক্রিয় স্তন গ্রন্থি থেকে দুগ্ধক্ষরণ হয় এবং হচ্ছে যে প্রাণী আছি আমরা কিন্তু মায়ের বুকের দুধ খাই। তো পরিণত স্তনগ্রন্থি কখন সক্রিয় হয়? আফটার প্রেগনেন্সি, বাচ্চা হওয়ার পর কিন্তু আমাদের ফিমেলদের এই স্তনগ্রন্থি সক্রিয় হয়। এছাড়া মেলদের ক্ষেত্রে এবং হচ্ছে যে আমাদের মেল এবং হচ্ছে যারা প্রেগনেন্ট ছাড়া নন প্রেগনেন্ট ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। নন প্রেগনেন্ট ফিমেলদের ক্ষেত্রে এটা কিন্তু কী থাকে? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তারপর হচ্ছে যে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য আমরা জানতে চাই, যেমন আমাদের কি আছে? আমাদের একটা ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা আছে। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা দিয়ে কি হয় চিন্তা করে দেখো, ছবিটা দেখো, এটা হচ্ছে আমাদের দেহ, এখানে এরকম একটা ডায়াফ্রাম থাকে। ডায়াফ্রামের এই উপরের অংশটাকে আমরা বলি বক্ষ গহ্বর, এটাকে আমরা কি বলি? বক্ষ গহ্বর। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা উদর গহ্বর। সো এবং এই যে ভাগ করছে সেই পর্দাটার নাম কি? সেই পর্দাটার নাম হচ্ছে ডায়াফ্রাম। এই পর্দাটার নাম কি? পর্দাটার নাম হচ্ছে ডায়াফ্রাম। পর্দাটার নাম কি? পর্দাটার নাম হচ্ছে ডায়াফ্রাম। সো তাহলে আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা আমরা পেলাম এখানে। এবার এবং এদের যে পরিণত লোহিত রক্তকণিকা আছে, যে ম্যাচিউর আরবিসি, আমাদের সকল স্তন্যপায়ীর ম্যাচিউর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। ম্যাচিউর আরবিসিতে কি থাকে না? ম্যাচিউর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। ম্যাচিউর আরবিসিতে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। ম্যাচিউর আরবিসির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না? দের ইজ নো নিউক্লিয়াস ইন দ্য ম্যাচিউর আরবিসি। ম্যাচিউর আরবিসিতে কি থাকে না? কোনো নিউক্লিয়াস এই ম্যাচিউর আরবিসিতে থাকে না। কোনো নিউক্লিয়াসই এই ম্যাচিউর আরবিসিতে থাকে না। আমাদের এই যে বহির্কর্ণ, আমাদের বহির্কর্ণকে আমরা কি বলি? যে কান, এটাকে বলি পিনা। কানের এই অংশ, এটাকে বলি আমরা পিনা। আর কানের ভেতরে আমাদের 3টা ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি থাকে, তাদেরকে আমরা বলি কর্ণাস্থি বলি। তাদেরকে আমরা কি বলি? তাহলে আমাদের পিনা, পিনা মানে কি? বহির্কর্ণ, যেটা আমাদের টিচাররা কানমলা দেয় না, কানমলা বহির্কর্ণ। এবং কয়টা কর্ণাস্থি রয়েছে? 3টা কর্ণাস্থি মানে ছোট কানের যে অস্থি থাকে সেই 3টা কর্ণাস্থি থাকে প্রতি কানে। ঠিক আছে। আর কি আমাদের বৈশিষ্ট্য আছে? আর বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এরা এন্ডোথার্মিক। সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এরা এন্ডোথার্মিক। আর এই পর্বের একটা প্রাণী আছে, এই পর্বে 2টা প্রাণী আছে যাদের কথা স্পেসিফিকভাবে মনে রাখা লাগে, যেমন হচ্ছে বাদুড়। বাদুড় এই পর্বের প্রাণী, যে করোনা ভাইরাস। বাদুড় হচ্ছে কী করে? আমাদের উড়তে পারে। বাদুড় আমাদের কি করে? এ পর্বের একটা প্রাণী বাদুড় উড়তে পারে। আর এ পর্বের আরেকটা প্রাণী আছে তিমি, যেটা হচ্ছে আমাদের পানিতে থাকে। যেটা আমাদের কোথায় থাকে? পানিতে থাকে। তাহলে এটা কি খুব গুরুত্বপূর্ণ 2টা ইনফরমেশন না? যে আমাদের বাদুড় এ পর্বেরই একটা প্রাণী যেটা উড়তে পারে, আর তিমি আমাদের কি? তিমি হচ্ছে আমাদের পানিতে থাকে। ওকে, সো এই কয়টা বৈশিষ্ট্য অবশ্যই আমাদের মাথায় রাখতে হবেই। মানে এই কয়টা বৈশিষ্ট্য মাথায় না রাখলে চলবে না, মনে রাখতে হবে। সো এখান থেকে বৈজ্ঞানিক নামের মধ্যে প্যান্থেরা লিও সিংহ, প্যান্থেরা টাইগ্রিস বাঘ, হোমো স্যাপাইন্স, এই কয়টা নাম অবশ্যই মাথায় ঢুকায় ফেলো। ঠিক আছে, এবার আসো যে আমাদের এইখানে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়বো। এখন পার্থক্য পড়বো আমরা কিছু। প্রথম পার্থক্য হচ্ছে কর্ডেট আর নন কর্ডেটের মধ্যে পার্থক্য। যা বলতেছি ভাইয়া ভালো করে খেয়াল করো। কর্ডেট ভার্সেস নন কর্ডেট। কর্ডেট আর নন কর্ডেটের পার্থক্য। কর্ডেট আর নন কর্ডেটের পার্থক্যের মধ্যে আমাদের কী কী পার্থক্য আসে? প্রথম কথা, এদের নটোকর্ড। 3টা জিনিস আমরা শিখব। একটা হচ্ছে নটোকর্ড, এখানে আছে, এখানে নাই। হৃৎপিণ্ডের কথা যদি বলি, কর্ডেটের হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ড কোন দিকে থাকে বলো তো? বুকের বাঁ পাশে। তার মানে আমাদের হৃৎপিণ্ড থাকে, বুকের বাঁ পাশে সবার তো থাকে না, সামনের দিকে থাকে। মানে অঙ্কীয় দিকে বা সামনের দিকে। আমাদের হৃৎপিণ্ড কোন দিকে থাকে? আমাদের হৃৎপিণ্ড সামনের দিকে থাকে। আর নন কর্ডেটে যদি হৃৎপিণ্ড থাকে, ওদের হৃৎপিণ্ড থাকবে পৃষ্ঠীয় দিকে। কই থাকবে? পৃষ্ঠীয় দিকে থাকবে। তারপর সুষুম্না কাণ্ড।
কি আমাদের এই সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড আমাদের এই পেছনে মেরুদণ্ড দিয়ে নিচে নেমে গেছে স্পাইনাল কর্ড। আমাদের এই সুষুম্না কাণ্ড কোন দিকে থাকে? আমাদের এই সুষুম্না কাণ্ড পৃষ্ঠীয় দিকে থাকে। আর নন কোঅর্ডিনেটেড সুষুম্না কাণ্ড কোন দিকে থাকে? নন কোঅর্ডিনেটেড সুষুম্না কাণ্ড অঙ্কীয় দিকে থাকে। নন কোঅর্ডিনেটেড সুষুম্না কাণ্ড কোন দিকে থাকে? অঙ্কীয় দিকে, মানে সামনের দিকে। ওদের সুষুম্না কাণ্ড কোন দিকে থাকে? সামনের দিকে থাকে। চিন্তা করে দেখো, ওরা তো পুরাই ধরা, ওরা কি, ওরা পুরাই ধরা খেয়ে গেছে। ওকে, এই তিনটা বৈশিষ্ট্য অন্তত মনে রাখবে, আর কিছু মনে রাখো আর না রাখো। এছাড়া 4 নম্বর বৈশিষ্ট্য মনে রাখতে পারো যে এদের যদি হিমোগ্লোবিন এদের যদি আমাদের হিমোগ্লোবিন, আমাদের কর্ডেট যারা, এই হিমোগ্লোবিনটা আমাদের আরবিসিতে থাকে। আর ওদের হচ্ছে যে থাকে না, থাকলেও রক্তরসে থাকে। থাকলেও কই থাকবে? রক্তরসে। তারপর যদি আর 1 2 এর পর 4, 1 2 3 4, আর হচ্ছে ফুলকারন্ধ হচ্ছে যে মানে উন্নততে থাকে না, অনুন্নত থাকে, অনুন্নততে থাকে। আর হচ্ছে নন কোঅর্ডিনেট যারা আছে না, নন কোঅর্ডিনেটের মধ্যে আমরা দেখতে পাই, কি দেখতে পাই নন কোঅর্ডিনেটের মধ্যে ফুলকা থাকতে পারে। কার আছে বলো তো? যে আমরা পড়ছি না, মোলাস্কার থাকে, ফুলকা থাকে কিন্তু ফুলকারন্ধ থাকে না। ফুলকারন্ধ থাকে না। ওকে, ক্লিয়ার? সো এই হচ্ছে যে আমাদের পয়েন্টগুলো, কোঅর্ডিনেট আর নন কোঅর্ডিনেট পার্থক্য, এগুলো মনে রাখতে হবে। এর মধ্যে আমাদের এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো সামনের দিকে যাই। এবার আসো যে আমরা মেরুদণ্ডী আর অমেরুদণ্ডীর মধ্যে পার্থক্য দেখার চেষ্টা করি, যে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কী কী পার্থক্য আছে। তুমি বলতে পারবা মেরুদণ্ডী আর অমেরুদণ্ডীর মধ্যে পার্থক্য দুইটা? একটু কমেন্ট করার চেষ্টা করো তো। মেরুদণ্ডী অমেরুদণ্ডীর পার্থক্যগুলো না খুব বেশি গুরুত্বপূর্ণ না, তোমরা বই থেকে একটু দেখে নিবা। মেরুদণ্ডী অমেরুদণ্ডীর পার্থক্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? পার্থক্যটা শিখবা। এখন আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের একটু জানাইতে চাই, যে আমাদের এই যে মেরুদণ্ডী প্রাণী আছে ভার্টিব্রেটার মধ্যে আমরা কিছু জিনিস পাইছি। একটা পাইছি মাছ, একটা পাইছি উভচর, একটা পাইছি হচ্ছে যে আমরা সরীসৃপ, একটা ছিল আমাদের পাখি, একটা পাইলাম আমরা স্তন্যপায়ী। সো এই কয়টা মেইন ব্যাপার আমরা এখানে পেয়েছি, কয়টা মেইন ব্যাপার আমরা এই জায়গায় পেয়েছি, ঠিক আছে? কয়টা মেইন ব্যাপার আমরা এই জায়গায় পেয়েছি, তো এখান থেকে আমাদের কিছু কথা আমরা একটু জেনে রাখবো, ঠিক আছে? মাছের চলনাঙ্গ কি? মাছের চলনাঙ্গ পাখনা। উভচরের চলনাঙ্গ কি? 2 জোড়া পা। উভচরের চলনাঙ্গ কি? 2 জোড়া পা। সরীসৃপেরও 2 জোড়া পা। পাখির কি? 1 জোড়া পা আছে, 1 জোড়া পাখনা আছে, দুইটাই আছে। পাখনা বা যেটা করে ডানা বলে। স্তন্যপায়ীর ক্ষেত্রে কি? স্তন্যপায়ী তো আমরাই না, তো আমাদের 1 জোড়া পা থাকতে পারে বা 2 জোড়া পাও থাকতে পারে। যেমন বাঘও তো স্তন্যপায়ী, বাঘের কয় জোড়া পা থাকে? 2 জোড়া পা আছে। তারপর যদি আমি বলি যে শ্বসন অঙ্গ হচ্ছে মাছের ক্ষেত্রে হচ্ছে ফুলকা, আর বাকি সবাই লাং 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 লাং। ওকে, আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে হৃৎপিণ্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি? হৃৎপিণ্ডের কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা গুরুত্বপূর্ণ। এই যে এদের হৃৎপিণ্ড, এটা আমাদের 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট।
দুইটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলটা পরে তৈরি হয়। এটা হচ্ছে 3.5 প্রকোষ্ঠ বিশিষ্ট। 3.5 মানে 3.5। 4 নম্বর প্রকোষ্ঠটা সম্পূর্ণ না, অসম্পূর্ণ, কিন্তু এদের মধ্যে একজন আছে যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। নাম কি তার? সরীসৃপের মধ্যে সবচেয়ে সাহসী, বাঘকে কামড় দিয়ে ফেলে, কুমির। কুমিরেরটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। পাখি 4 প্রকোষ্ঠ, আর স্তন্যপায়ী তো অবশ্যই 4 প্রকোষ্ঠ হইতে হবে। দুইটা অ্যাট্রিয়াম, দুটো ভেন্ট্রিকল। করটিক স্নায়ুটাও খুব গুরুত্বপূর্ণ। করটিক স্নায়ু, করটিক স্নায়ু মানে কি? দেখো, আমাদের মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো বের হয়, আমাদের মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো বের হয় তাদেরকে আমরা করটিক স্নায়ু বলি। কি স্নায়ু বলি? মস্তিষ্ক থেকে আমাদের যে স্নায়ুগুলো বের হয় তাদেরকে আমরা করটিক স্নায়ু বলি। সো এদের করটিক স্নায়ু হচ্ছে আমাদের 10 পেয়ার, 10 জোড়া। এদেরও 10 জোড়া করটিক স্নায়ু থাকে। বাট সরীসৃপ থেকে শুরু করে বাকিদের 12 পেয়ার, 12 জোড়া, 12 পেয়ার, 12 জোড়া, 12 পেয়ার, 12 জোড়া করে থাকে। কয় জোড়া করে থাকে? 12 জোড়া করে থাকে। বাকিগুলোর কয় জোড়া করে থাকে? বাকিগুলোর 12 জোড়া করে থাকে। নিষেকের কথা যদি বলি, যে নিষেক শুক্রাণু ডিম্বাণুর মিলন, এখানে হবে বহির নিষেক, যে বাইরে বাইরে ডিম থাকবে, ডিমের উপর শুক্রাণু ছেড়ে দিবে, এখানেও বহির নিষেক। বাট এদের ক্ষেত্রে নিষেকটা কেমন? অন্তনিষেক। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তোলা হয়েছে? তুলে ফেলো, তুলে ফেলো, তুলে ফেলো। তোলা হয়ে গেছে? ওকে, থ্যাংক ইউ। আমাদের ক্লাস শেষ এখানেই। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আমাদের যাত্রা এখানেই সমাপ্ত, এ অধ্যায়। এবং তোমরা যা পড়াইছি ততটুকু পড়বা, সাথে হচ্ছে নিজেরা বই থেকে দেখতে পারো। আর মাজেদা বেগম ম্যাডামের বইয়ের পেছনে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, সেই পার্থক্যগুলো একটু ভালো করে দেখবা। তো থ্যাংক ইউ অল।